খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে, বক্স বাজাতে অস্বীকার করেছিল আর তাতে খুন হয়ে যেতে হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, এরকমই ঘটনা ঘটেছে সোনারপুরে। যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন। অভিযোগ প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। ভয়ঙ্কর এই ঘটনা সোনারপুরে। ঠিক কি ঘটেছে অর্পণ আরো বিস্তারিত জানাতে পারবে। অর্পণ, বক্স বাজাতে অস্বীকার করেছিল আর সে কারণে প্রাণ চলে গেল, কি ব্যবস্থা হলো এখনো পর্যন্ত, ঠিক কি ঘটেছে? দেখো, ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ দুই অভিযুক্ত অর্থাৎ এই যে পিন্টু সাহা এবং তার স্ত্রী দুজনকেই গ্রেপ্তার করেছে এবং আজই তাদের বারুইপুর আদালতে তোলা হবে। স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে কুষ্টিয়া গ্রামে একজন যেখানে কালী পুজো হচ্ছিল তার পাশেই একজন অসুস্থ ব্যক্তি ছিলেন, আর সেই কারণেই তার অনুরোধে এই যিনি উজ্জ্বল এবং তার পরিবার এবং তারা সেখানে গিয়ে বারবার বক্স বাজাতে বলেন, কিন্তু সনাতন এবং তার পরিবারের লোকজন সেই বক্স বাজাতে অস্বীকার করেন, কারণ অসুস্থ ব্যক্তি রয়েছে। সেই অসুস্থ ব্যক্তির অনুরোধে তিনি বক্স বন্ধ করে দেন। কেন বক্স বন্ধ করা হয়েছে আর এটাই কারণ যে কারণে খুন হয়ে যেতে হলো? একদমই, যেটা অভিযোগ করা হচ্ছিল যে বাড়িতে এসে এই সনাতনের পরিবারের তার মা এবং ভাইকে মারধর করছিল। সেই সময় সনাতন ঘটনাস্থলে যায় আর তখনই ওই অভিযুক্ত পিন্টু সাহা এবং তার পরিবারের লোকজন সেখানে গিয়ে মারধর শুধু নয়, বাড়ির থেকে ধারালো একটি ছুরি নিয়ে এসে তার বুকে বসিয়ে দেয় এবং তার শরীরে একাধিক আঘাত করেন। সেখানেই লুটিয়ে পড়ে সনাতন এবং সেখান থেকে তাকে নিয়ে সোনারপুর হাসপাতালে যাওয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত পিন্টু এবং তার স্ত্রীকে সোনারপুর থানার পুলিশ গতকাল রাত্রে গ্রেপ্তার করে এবং আজকেই তাদেরকে বারুইপুর আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই খুনের ঘটনার সঙ্গে তার পরিবারের আরও দুজন যুক্ত বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। আজ সনাতনের মৃতদেহ ময়না তদন্তে যাবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে যে এই কুষ্টিয়া গ্রামে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে। সামান্য বক্স বাজাতে রাজি না হওয়ায় এলোপাথারি ছুরির কোপ, প্রাণ চলে গেল। নিহতের মা কি বলছে দেখি। গান বন্ধ করেছে বলে, আর তার আগের দিন গান চলেছে বলে এরা বলেছে যে তোর মামার শরীর খারাপ, গান একটু অত রাত অব্দি চালাবি না, বন্ধ করে দিবি। তা সেইটা শোনেনি, ধাক্কাধুক্কি করতে করতে বলেছি দেখ বড় বউ এইবার আমি তোর পিটবো, কিন্তু এরকম বলতেছি ও তার আগেই ঝেড়ে দিয়েছে। কি দিয়ে ঝেড়েছে? ওই হাত দিয়ে মারামারি করেছে। তুমি আমার মার মারলে কেন, তুমি আমার মার মারলে কেন বলে এবার ছুটে বলতে গেছে, ওর বর ছুটে চাকু নিয়ে এসে বুকি মেরে দিয়েছে। যে লোক মেরেছে ওর নাম কি? পিন্টু। কালী পুজোয় এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটালো লাঠিপেটা। কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মঙ্গলবার তার বাংলোর কাছেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের মধ্যে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ, আর এ নিয়েই রাজনীতির হাওয়া গরম। কোচবিহার শহরের রেল গুমটি এলাকা, এখানেই পুলিশ সুপারের বাংলো। সোমবার কালীপুজো রাতে এসপির বাংলোর কাছে শব্দবাজি ফাটাচ্ছিলেন স্থানীয় কয়েকজন। অভিযোগ, এর জন্য তাঁদের লাঠিপেটা করেন কোচবিহারের এসপি। এ নিয়ে পরের দিন অর্থাৎ মঙ্গলবার এসপি বাংলোর কাছে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 10 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতদের কোচবিহার জেলা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রুজু হয়েছে। এদিন ধৃতদের মধ্যে 3 জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। বাকি 7 জনের মধ্যে 5 জনের পুলিশ হেফাজত এবং 2 জনের জেল হেফাজত। এখানে পুলিশ যেটা মামলা দিয়েছে যে এরা হচ্ছে রাস্তা অবরোধ করেছে, কিন্তু আমরা রাস্তা অবরোধের কোনো ধারা এই মোকদ্দমায় দেখতে পাইনি। পুলিশ মামলা দিয়েছে এরা নাকি খুন করবার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল এবং কিছু পুলিশ কর্মীকে মারধর করেছিল, সরকারি কাজে বাধা দিয়েছিল এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছিল, কিন্তু পুলিশ সিজার লিস্টে সেই সমস্ত কিছু পাঠায়নি। এই ঘটনা ঘিরে রাজনীতির হাওয়া গরম। ময়দানে নেমেছে বিজেপি। বুধবার কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ দেখায়।
হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে? একটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ। সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে। বাজি ফাটানো নিয়ে যেটা সমস্যা আছে সেটা কিন্তু কোর্টের রায়ে আছে, তো সেটা তো কোর্টে গিয়ে বলতে পারে। এই ধরনের কথাবার্তা যে বলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সবসময় একটা সন্দেহ থাকে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। কালীপুজোর রাতে শব্দবাজির দাপট, পরের দিন দিওয়ালিতে শব্দ দৈত্যের দৌরাত্ম্য তুলনায় কম, তবে বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। আইন কানুন বিধিনিষেধ অনেক আছে, কিন্তু সেসবকে থোড়াই কেয়ার। একদিন বাজি ফাটালে কি আর এমন হবে, এ কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুম দাম বাজি। সোমবার কালীপুজোর রাতে কলকাতা সহ জেলায় জেলায় শব্দবাজির দাপট। পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি। সন্ধ্যের পর থেকে হঠাৎ হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিল, আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল। এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমি জিজ্ঞেস করলে আমি জানি না, এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে। প্রায় 360 কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে। 11টা স্পেসিফিক কেস করা হয়েছে। ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিস বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিলাম। আমাদের কিন্তু নজরদারি চলছে। মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ দূষণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা। দিওয়ালির রাতে কলকাতার সর্বোচ্চ শব্দমাত্রা ছিল 97 ডেসিবেল। পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল 100 ডেসিবেল। কোচবিহারের দিনহাটায় 100 ডেসিবেলেরও বেশি। 2 ঘন্টা টাইম ছিল, 8টা থেকে 10টা। এবার 10টা থেকে রাত্রি 2-3টে অবধি যদি বাজি ফাটানো হয় 125 ডেসিবেলের বাজি, এবং একসাথে যদি 10 জন লোক ফাটায়, তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয়। কারণ শব্দবাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশন করা হয়েছে, এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশন দরকার। সিএসআইকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশনটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয়, শব্দটাও যাতে কম। শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউ টাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল 350, ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে 300, দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল 200। বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ, কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে। এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা কোনোভাবেই 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না, সেখানে আছে 200, মানে অন্তত প্রায় 15 থেকে 20 গুণ বেশি আছে। এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে, শিশু এবং সন্তান সম্ভব বা মা যারা আছেন। নিউজ 18 বাংলা। সিএ সহায়তা কেন্দ্রে ভাঙচুর, নদিয়ার কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপির কার্যালয়ের পাশেই সিএএ সহায়তা কেন্দ্র, আর সেখানেই ভাঙচুরের ঘটনা। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানবো। রঞ্জিত, ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে? 16ই সেপ্টেম্বরই তো উদ্বোধন করেছিলেন শান্তনু ঠাকুর, তাহলে এরপর গতকাল কি হলো? পাশেই রয়েছে বিজেপি কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন, সেখানেই বিজেপির বিধায়ক কল্যাণী বিধায়ক অম্বিকা তার অনুগামীরা উপস্থিত ছিলেন, অন্য বিজেপি অনুগামীরা তারাও কিন্তু উপস্থিত ছিলেন। সূত্রপাত সেখানে বাক্য বিনিময় ঘটে, উত্তপ্ত বাক্য বিনিময়। এরপরে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি। তারপরেই সিএ যে সহায়তা কেন্দ্র করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যে শান্তনুকে উদ্বোধন করেছিলেন, সেটা ব্যাপক ভাঙচুর করা হয়। এমনকি বিজেপি 5 জন কর্মী আহত হয়, পাশাপাশি বাইক ভাঙচুর করা হয়। যদিও এই বিজেপি যারা আহত হয়েছেন তাদের যেটা অভিযোগ রয়েছে যে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তার অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে, এবং এর আগেও বিজেপি বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘটে। এই নিয়ে কিন্তু এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং এখনো পর্যন্ত একই অবস্থায় পড়ে রয়েছে। বিজেপি যারা আহত হয়েছেন তাদের যেটা অভিযোগ যে বিধায়কের অনুগামীরাই বারবার
তাদের উপর আক্রমণ চালাচ্ছে এবং তারা দল বিরোধী কাজ করছে, এই নিয়ে কিন্তু তারা ক্ষোভ তৈরি হয়েছে। যদিও বিধায়ক এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত, তবে এই নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এখনো পর্যন্ত উত্তপ্ত পরিবেশ হয়ে রয়েছে। কারণ যে অবস্থায় ভাঙচুর করা হয়েছে সেভাবে কিন্তু সেই সহায়তা কিন্তু করে রয়েছে এবং 16 সেপ্টেম্বর এই কেন্দ্র উদ্বোধন করেছিলেন শান্তনু ঠাকুর। তারপরে এই ধরনের ঘটনা নিয়ে গিয়ে রীতিমতো নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দ কার্যত প্রকাশ্যে রয়েছে কল্যাণীতে। এখনো পর্যন্ত একই অবস্থায় পড়ে রয়েছে সহায়তা কেন্দ্র। বেশ, শ্লীলতাহানির অভিযুক্তকে গ্রেপ্তার ভবানীপুর থানার। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, গতকাল এই যে নাবালিকা 14 বছরের বয়সী নাবালিকা, সেই নাবালিকা ওপিডিতে যায়, এসএসকেএম এর ওপিডিতে। সেখানে ডাক্তার দেখাচ্ছে, চিকিৎসকের সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে, এবং সেখানেই তার শ্লীলতাহানি করা হয় এমনটাই অভিযোগ। প্রথমে এই নাবালিকা তার পরিবারের সঙ্গে গিয়ে যে আউটপোস্ট রয়েছে এসএসকেএম এ, সেই আউটপোস্টে জানায় এবং সেখান থেকে তাকে ভবানীপুর থানার মারফত ভবানীপুর থানায় জিডি হয় এবং সেখান থেকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে গতকাল রাতেই অমিত মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে এই অমিত মল্লিক তিনি একসময় এই এসএসকেএম হাসপাতালেই কাজ করতেন এবং বেশ কিছু বছর আগে তার স্বভাবের জন্য, তার কিছু আচরণের জন্য তাকে বহিষ্কার করে দেওয়া হয় কাজ থেকে, এবং পরবর্তী সে ঠিক কোন জায়গায় কাজ করতেন সেই নিয়ে এখনো পর্যন্ত কনফার্মেশন না পাওয়া গেল। তাকে আজ আদালতে পেশ করা হবে এবং এই 14 বছরের যে নাবালিকা, তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যা 1। বেশ, কাউন্সিলরের বাড়ির মন্দির, সেখানে চুরি। হ্যাঁ, সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছবিটা আগে দেখুন। সিসি ক্যামেরা ফুটেজেই আপনারা দেখতে পাবেন একেবারে চুরির মুহূর্তের ছবি। মূল দরজা টপকে বাড়িতে চোর, তারপর তালা ভেঙে মন্দিরে লুট চালাবে এই বাড়ির ভিতর ঢুকেছে। আর এরপর একেবারে শটান মন্দিরে, আর মন্দিরে গিয়ে সোনা লুট। দেখুন, দেখাচ্ছি সেই ছবি যা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। মন্দিরের দরজা খোলার চেষ্টা করছে চোর, আর দরজা খুলে ভিতরে ঢুকে একেবারে সোনা দানা লুট। দুবছর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটে। ইসলামপুরের, উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, সিসি ক্যামেরা ফুটেজ। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এই মন্দিরে আগেও চুরি হয়েছিল, আবারও এই ধরনের ঘটনা, কি ব্যবস্থা নেওয়া গেল? চোরকে পাকড়াও করা গেছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু যে চোর তাকে কিন্তু তার খোঁজ শুরু করেছে ইসলামপুর থানা পুলিশ। তবে যেটা ঘটনা ঘটেছে, এই যে ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর গুরিদাস সাহা, তার বাড়িতে কিন্তু প্রায় 2 বছর আগেও কিন্তু এই চুরি ঘটনা ঘটে এই মন্দিরে। আবার পুনরায় গতকাল রাতে, যে গভীর রাতে দেখা গেছে যে এক দুষ্কৃতী তার যে মূল গেট বাড়ির, সেই মূল গেট টপকায় সেই বাড়িতে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ার পরে কিন্তু ওই দুষ্কৃতী মন্দিরের তালা, অর্থাৎ যে লোহার রড, সেই লোহার রড দিয়ে কিন্তু মন্দিরের তালা ভাঙা হয়, এবং ভাঙার পরে সেখান থেকে মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার যে সোনার গহনা তা নিয়ে কিন্তু চম্পট দেয়। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু একবারে অস্বস্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে, কারণ যে ইসলামপুর শহরে একের পর এক যে মন্দিরের চুরি ঘটনা ঘটে তা নিয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানা পুলিশ, এবং ইসলামপুর থানা পুলিশ পৌঁছানোর পর কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে। তবে কাউন্সিলরের অভিযোগ যে তার এর আগেও, অর্থাৎ 2 বছর আগে একটি চুরি ঘটনা ঘটাতে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আবার পুনরায় সেই বাড়িতে কিন্তু মন্দিরে চুরি হয়েছে। তো পুলিশের উপরে আস্থা রয়েছে তার, যে পুলিশ, এই প্রশাসন যে এই চোরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা কিন্তু জানিয়েছেন কাউন্সিলর গুরদাস সাহা। রেগুলার যে পুরোহিত মশাই সকাল সন্ধ্যা পূজা করায়, ও এসে পর্দা খুলতেই দেখছে তালা নাই। এসে দেখছি মায়ের গলার চিক, একটা গলার চিক ছিল, মালা ছিল, আর এটাকে মানটিকা বলে, ওই মানটিকাটা নেই, এবং মুকুটটাকে টানাটানি করেছে কিন্তু খুলতে পারেনি, মুকুটটা ঝুলে। এটা দ্বিতীয়বার হলো মন্দিরে। তো আমাদের পুলিশের প্রতি আস্থা রয়েছে, আমি আশা করি পুলিশের একটা সুরাহা বার করবে।